শুরুটা মূলত বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। জাতীয় রাজনীতিতে বিএনপির সাথে আমার একটা সম্পৃক্ততা আগেও ছিল। আপনি যদি প্রয়োজনের কথা বলেন, অবশ্যই প্রথম জ্বালানি নিরাপত্তার কথা বলবো। আপনার সাপ্লাই যদি বেশি হয় ডিমান্ডের তুলনায়, তখন তো বায়াররা এই সম্বন্ধে এক্সপ্লোর করবেই। যুদ্ধ যত কম দীর্ঘায়িত হয়, ততই আমাদের জন্য, সবার জন্য মঙ্গল। পাঠক, দর্শক, বণিক বার্তার নিয়মিত আয়োজন অন্তর্দৃষ্টিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বদরুল আলম। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের রফতানি খাতের সবচেয়ে বড় পণ্য তৈরি পোশাক, সেই তৈরি পোশাক খাতের শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি জনাব মাহমুদ হাসান খান বাবু। জনাব মাহমুদ হাসান খান, বণিক বার্তার অন্তর্দৃষ্টিতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি এই মুহূর্তে বাংলাদেশের রফতানি নির্ভর অর্থনীতির সবচেয়ে বড় যে খাতটি, সেই খাতটির যে সংগঠন বিজিএমইর নেতৃত্ব দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে আপনার এক্সপোর্ট ফল করছে, রপ্তানিতে পতন হচ্ছে। এটা আসলে কেন? আমরা বিভিন্ন সময় ব্যাংকের উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করতে গেলে ওনারাও বলছেন যে রপ্তানি যেভাবে পতন ঘটছে, ওনারা যেহেতু ব্যাংকিং সেক্টর একটা বড় ঋণ, আরএমজি সেক্টর, টেক্সটাইল সেক্টরে, ওনারও উদ্বেগ প্রকাশ করছেন। আপনাদের মূল্যায়ন কি? এই অর্থবছরের জুলাই ভালো ছিল, আগস্ট থেকে শুরু হলো। এবং আমরা এর আগেও যেটা বলেছি, এটা অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনার ইউএস ট্যারিফ। ইউএস ট্যারিফ শুধু ট্যারিফই না, এক ধরনের আতঙ্ক তৈরি করলো সব জায়গায়, যারা ক্রেতা, যারা রিটেলার, আমরা যারা ম্যানুফ্যাকচারার, ইন বিটুইন যারা বাইং হাউস, সবার। কারণ হচ্ছে ধরেন এটা আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশান ছিল, কি হবে, কি হতে যাচ্ছে কেউ জানত না। তো এইটা নিয়ে যখন দৌড়ঝাঁপ শুরু হলো, বিভিন্ন দেশ ইউএসের সাথে নেগোসিয়েশন শুরু করলো। ইন দ্য মিন টাইম বায়াররাও জানে না যে কি হবে, সো তারা একটু স্লো, ওয়েট অ্যান্ড সি এই পজিশনে গেল। এইটার একটা ইম্প্যাক্ট। ট্যারিফ নেগোসিয়েশনের শেষ যখন হলো, হুইচ ইজ 20%, আমরা মনে করলাম যে আমরা জিতে গেছি, কারণ আমাদের কম্পিটিটিভ কান্ট্রি চায়না, ইন্ডিয়া আমাদের চেয়ে বাজে অবস্থা, পাকিস্তান, ভিয়েতনাম সমান সমান। কিন্তু আসলে এটা আমাদের জয় ছিল না, এই জন্য যে চায়না এবং ইন্ডিয়া করলো কি, ট্যারিফ সিচুয়েশন ওদের ফেভারে না যাওয়ার কারণে ওরা খুব অ্যাগ্রেসিভ প্রাইস দিল টু ইউরোপিয়ান মার্কেট। ইউরোপিয়ান বায়ার আবার এদিকে ছুটলো ওদের দিকে। তো আর আমরা ওই জায়গাটা থাকলাম। আমরা যখন ইউএস মার্কেটে ফোকাস করছি, তখন ওইটার ইম্প্যাক্ট হলো ইউএস কনজিউমার। কারণ এন্ড অফ দ্য ডে যতই বলুক, এটা হলো আপনার আলটিমেট যে কনজিউম যিনি করবেন তার শোল্ডারেই যাবে, কারণ এটা তো পাস অন করতে হবে। আমাদের যে মার্জিন, সেই মার্জিনে তো 20% অ্যাডেড ট্যারিফ দিয়ে ব্যবসা করা সম্ভব না। সো এটা যখন হইলো, তখন ভোক্তা পর্যায়ে কনজামশন কমে গেল। কনজামশন যে যখন কমলো, তখনই কিন্তু অর্ডারগুলো, প্লেসমেন্ট কমলো। একটা ছিল আনপ্রেডিক্টেবিলিটি, আর একটা ছিল কনজামশন কমে যাওয়া। এই দুইটাই মিলে এখানে হয়েছে। আমাদের চেয়ে বেশি কনসার্ন ব্যাংক, অন্যরা, কারণ ওনাদের বিজনেসটা নির্ভর করে বেইজ অন টার্নওভার, ভলিউম। আর আমরা শুধুমাত্র ভলিউম না, আমরা কাজ করি ভলিউমের সাথে সাথে রিটেনশন। আমরা 10 বিলিয়ন এক্সপোর্ট করে ব্যাংকের আর্নিং বা অন্য যারা সার্ভিস প্রোভাইডার তাদের আর্নিং এটার উপর নির্ভর করে। আমরা 10 বিলিয়নের জায়গায় 9 বিলিয়ন করলেও কিন্তু আমাদের রিটেনশন সমান রাখা বা বেশি রাখার সুযোগ আছে। আমি বলছি না যে আমার এক্সপোর্ট ডিক্লাইনিং করার পরও আমার মার্জিন একই আছে। সো আমরা এটা নিয়ে খুব বেশি কনসার্ন না। ইন অ্যাডিশন আরেকটা বিষয় নিয়ে আমরা কাজ করছি, যে এতদিন তো আমরা ব্যবসা করতাম মোস্টলি অন এফওবি। তো এখন আমাদের একটা অংশ হচ্ছে এফওসি, অর্থাৎ র মেটেরিয়ালটা বায়ার ফ্রি অফ কস্ট দিচ্ছে, আমাদের কাজ হচ্ছে খালি কাটিং, মেকিং অ্যান্ড আদার ট্রিমসের। সেক্ষেত্রে কিন্তু আমার ভ্যালু এডিশন রিমেন আনচেঞ্জ, কিন্তু ভলিউম কম দেখাচ্ছে। এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, কারণ এফওসি বিজনেস করার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে রিস্ক ফ্যাক্টর কমানো। র মেটেরিয়াল যদি বায়ার দিয়ে দেয়, তাহলে আমার ক্যান্সেলেশন হওয়ার সুযোগ কম থাকে। আমি একটু লেট করলেও এয়ারফ্রেড হওয়ার সুযোগ কমে যায়। হ্যাঁ, সো আবার এর সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এই যে আপনার যারা নতুন ম্যানুফ্যাকচারার এসছে, বা যারা আমরা স্মল মিডিয়াম বলি, এসএমই, তাদের কিন্তু ব্যাংকের ক্রেডিট লাইন অর্থাৎ ব্যাক টু ব্যাকের লিমিট কিন্তু সীমিত, এবং ডিভ্যালুয়েশনের কারণে সবাই কিন্তু লিমিটটা সংকুচিত হয়েছে। তাতে করে এফওসি বিজনেসটাও কিন্তু ওইটা হেল্প করেছে, যে উইদিন দ্য লিমিটেড লিমিট আমি ব্যবসা করতে পারছি। তো সব মিলে এটা ডিক্লাইনিং হয়েছে। আমরা বায়াররা সবাই আশাবাদী ছিলাম যে একটা ভালো নির্বাচন হয়ে যাওয়ার পরে একটা পজিটিভ দিক আসছিল। কিন্তু মিডল ইস্টের এই যুদ্ধটা আবার একটা জায়গায় কিন্তু আমরা থমকে দাঁড়িয়েছি। যুদ্ধটা একটা পর্যায়ে গেলে আশা করি ভালো সিচুয়েশান তৈরি হবে ইন টার্মস অফ ভলিউম
যুদ্ধের কথা যখন বললেনই, যুদ্ধের কিছু প্রভাব তো ইতিমধ্যে আপনারা ফেস করতে শুরু করেছেন। সেই প্রবলেমগুলো একটু বলেন, কি কি ফেস করছি আমরা লোকালি। এগেন হলো আপনার যুদ্ধের কারণে যেটা হলো আমরা দেখছি হয়েছে আনসার্টেনিটি। কি আনসার্টেনিটি? আমাদের যে জ্বালানি, এটা তো মূলত মধ্যপ্রাচ্য, বিশেষ করে এলএনজি। অন্য ফুয়েল যেমন ডিজেল, পেট্রোল আমরা অন্য সোর্স থেকে নিই, কিন্তু যখন এলএনজিটা আনসার্টেন হয়ে গেল তখনই আমাদের মধ্যে কনসার্ন আসলো যে আমরা ঠিকমতো বিদ্যুৎ বা গ্যাস পাবো কিনা। তারপরে হলো মূল্য বাংলাদেশ সরকার বাড়ায়নি, কিন্তু এটার চেইন একটা ইম্প্যাক্ট বা ইফেক্ট শুরু হয়ে গেছে। যেমন এই পেট্রোকেমিক্যালের বাই প্রোডাক্ট হচ্ছে হলো আমাদের অনেক র ম্যাটেরিয়াল। যেমন হলো ধরেন যে আমরা যে পলি ব্যাগ ইউজ করি, আমরা যে ফিলামেন্ট ইয়ার্ন ইউজ করি, আমরা যে পলিস্টার হলো ফাইবার ইউজ করি, এগুলোর দাম বাড়া শুরু করছে। কেমিক্যাল, যেটা ডাইস কেমিক্যাল, যেটা আমরা ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং ব্যবহার করি, এটার দাম ইতিমধ্যে বেড়ে গেছে। কাগজের দাম বেড়ে গেছে, ঠিক আছে। সো এইটার ইম্প্যাক্ট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সুতরাং যুদ্ধ যত কম দীর্ঘায়িত হয় ততই আমাদের জন্য, সবার জন্য মঙ্গল। ইতিমধ্যে জ্বালানি প্রতিমন্ত্রী, মন্ত্রী এবং কমার্স মিনিস্ট্রির সাথে দেখা করেছেন। আপনি উৎপাদনের কথা বলেছেন। সেই উৎপাদনটা আসলে 25 থেকে 30% যে কমলো আরএমজি, সেটার পেছনে কি জ্বালানি সংকটটা কোনো ভূমিকা রেখেছে কিনা? হ্যাঁ, পার্শিয়ালি অবশ্যই। কারণ হলো আপনারা জানেন যে আমাদের আরএমজি মোটামুটি সবাই চলে হলো আপনার গ্রিড লাইনে। সো আরইবি আর ডেসকো, অল্প কিছু আমাদের ফ্যাক্টরি আছে ভার্টিক্যাল, তাদের হলো ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট আছে। সো গ্রিড লাইন যখন লোডশেডিং হয় তখন আমরা স্ট্যান্ড বাই জেনারেটর চালাই, যেটা চলে হলো আপনার ডিজেল দিয়ে। সো এই সংকট তৈরি হওয়ার আগ পর্যন্ত তো আমাদের এই চ্যালেঞ্জটা ছিল না। ডিজেল সরবরাহ নিয়ে কোনো চ্যালেঞ্জ ছিল না, দাম নিয়ে ছিল। ডিজেল জেনারেটর চালালে আপনার 30 থেকে 35 টাকা লাগে পার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে, আর গ্রিড লাইনে হলে আমার 10 থেকে 12 টাকা 13 টাকা লাগে। সো বাট এটা যেহেতু মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা চলে, বাট মাত্র বলবো না, এটাতে আমরা ইউজ টু হয়ে গেছি। এই মধ্যপ্রাচ্য সংকটের পরে হয়ে গেল কি আমরা ডিজেল এখন পাচ্ছি না, পেলেও অনেক সময় ব্যয় করতে হচ্ছে, এবং যখন আমরা পাচ্ছি না তখনই টোটাল প্রোডাকশনটা বন্ধ থাকছে। একে লোডশেডিং, 2 হলো আমার স্ট্যান্ড বাই জেনারেটর চালাতে পারছি না। সো এই যে 20% 25% প্রোডাকশন বা উৎপাদন সক্ষমতা কমে গেল, এটা বেসড অন অ্যাজাম্পশন। হইতে পারে এটা 30%, হইতে পারে 10%, কেউ হয়তো অন্যভাবে ম্যানেজ করছে। সেই অন্য ভাবটা হচ্ছে এই হলিডেতে কাজ করা। তো হলিডেতে কাজ করার মানেই হলো আপনার ব্যবসা করার খরচ বাড়ানো, কারণ আপনার বাড়তি ওভারটাইম দিতে হবে, বাড়তি মজুরি দিতে হবে। সো এই ইম্প্যাক্ট তো আছে। সামনে বাজেট আসছে, বাজেটে আপনাদের প্রত্যাশাটা কি? দেখেন, বাজেট নিয়ে এনবিআর এর সাথে আমাদের মিটিং আছে সম্ভবত 26 তারিখে। ইতিমধ্যেই আমরা বাজেটে কি চাই সেটা আমরা কাজ করে এনবিআরকে দিয়ে দিয়েছি, কারণ ওনারা আগাম জানতে চান। এটা একটা ভালো লক্ষণ। আগাম জানতে চাইলে ওনারা হোমওয়ার্ক করে রাখবেন যদি করতে চান, আর যদি আইওয়াস হয় তাহলে কোনো কথা নাই। আমি জ্বালানির বিষয়টা বলি। আমরা জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে মিটিং করেছি। এই ক্ষেত্রে আমরা বলেছি যে আপনাদের জ্বালানি মন্ত্রণালয়কে যে বলা হচ্ছে বছরে আপনারা এত হাজার কোটি টাকা ভর্তুকি আপনাদেরকে দিতে হয়, প্রথমে আসতেছে আপনাদের শোল্ডারে। সেক্ষেত্রে আমাদের প্রস্তাব হচ্ছে জ্বালানি আমদানির ক্ষেত্রে এবং রিগ্যাসিফিকেশন পর্যন্ত, একেবারে ভোক্তা পর্যন্ত যে ট্যারিফ, ডিউটি, ভ্যাট, এআইটিগুলো আছে, এগুলো আপনারা কেন নেবেন? এলএনজিতেও এক সময় ছিল বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কিন্তু এটা উইথড্র করা হয়েছে। এরপরেও রয়ে গেছে কিন্তু ভোক্তা পর্যায়ে। সো এখানে যে জিনিস আপনি উৎপাদন করেন না সেই জিনিসে তো আপনার ট্যাক্স, ডিউটি বা অন্যান্য এই টিয়ারগুলো থাকার কোনো কারণ নাই। তাহলে কি হবে? একদিকে আপনি বলছেন ভর্তুকি দিচ্ছেন, একদিকে আপনি আপনার ডিউটি নিচ্ছেন। তো এটা ওনারা এটা নিয়ে ওনারা আমলে নিয়েছেন এবং এটা নিয়ে ওনারা কথা বলবেন। তো ওনারা তো আর রাইট মিনিস্ট্রি না, ওনারা কথা বলবেন ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে, যে তাতে করে যেন দেখা না যায় যে কত হাজার হাজার কোটি টাকা ভর্তুকির পরেও দিতে হবে। আপনি যদি প্রয়োজনের কথা বলেন, অবশ্যই প্রথম জ্বালানি নিরাপত্তার কথা বলব। আর উচ্ছে কর নিয়ে আমরা খুব সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আমরা কমাইতে বলি নাই, একটা সহনীয় পর্যায়ে যেন থাকে, কারণ সরকারেরও আপনার রেভিনিউ লাগবে, অ্যাট দ্য সেম টাইম আমাদেরকেও বাঁচতে হবে। সেটা নিয়ে আমরা বলবো, মানে এর পক্ষে আমরা যুক্তিও দাঁড় করিয়েছি যে কেন এটা কমাইতে হবে। তো এটা নিয়ে আমাদের প্রস্তাবের মধ্যে দুইটাই বিষয় আছে। আমরা জানতে পারছি নীতি নির্ধারণী পর্যায় থেকে যে করের বোঝাটা বাড়তে পারে, এইটা আসলে কি পরিস্থিতি ফেলতে পারে ভবিষ্যতে? দেখেন, আমাদের সেক্টরে করের বোঝা বাড়ানোর কোনো সুযোগ নাই। এমনি ধরেন ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, এবং এখানে যেটা আমাদের দাবি হচ্ছে যে উচ্চ করটা নেওয়া হয় এটাই ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট হইতে হবে।
কারণ হচ্ছে যে করটা নেওয়া হয় অন FOB, অন টার্ন ওভার। আপনি $100 একটা গুডস বিক্রি করলে আপনার কাছে $1 নেওয়া হচ্ছে। সো এইটা লুকস ভেরি স্মল, আসলে এটা স্মল না। আমার যদি 5% প্রফিট হয়, 5% প্রফিট থেকে আপনি $1 নিয়ে যাচ্ছেন, অর্থাৎ $5 থেকে $1 নিয়ে যাচ্ছেন, তার মানে আপনি 20% ট্যাক্স নিচ্ছেন। ঠিক আছে? সো ধরেন আমাদের গার্মেন্টস সেক্টরে যে কোনো লোককে যদি বলেন, তাকে যদি 5 থেকে 7% নেট প্রফিট বলেন, হি অর শি উইল বি দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পারসন। কারণ আমরা হলো এই আমাদের কার্যক্রমটা চলে হলো ভলিউমে। কেন আমরা ভলিউম করি? যে ভলিউম করলে 5% বা 7% প্রফিট ইজ এনাফ। তো এখানে যে 1% ট্যাক্স, এটা হলো আসলে ইকুয়াল টু 20% অফ ট্যাক্স অফ ইউর নেট প্রফিট। সো এইটা আমরা ব্যাখ্যা করব যে আপনি 20% নেবেন, সেই অনুযায়ী সার্ভিস দিচ্ছে, সার্ভিস তো দিতে হবে। সো সার্ভিস বলতে আমরা বুঝাই ইটস এ গুড ইনফ্রাস্ট্রাকচার। আমার ব্যাড ইনফ্রাস্ট্রাকচারের কারণে, আমার ব্যুরোক্রেটিক হলো রেড টেপের কারণে আমার হলো বিজনেস করার খরচ বাড়ছে, বিজনেসটা কঠিন হচ্ছে। যত বিজনেস কঠিন হবে তত খরচ বাড়বে। এটা আমরা এক্সপ্লেন করব। আপনাকে আমরা দীর্ঘদিন ধরে ট্রেড পলিটিক্সে দেখছি, আপনি ন্যাশনাল পলিটিক্সের মধ্যেও আছেন, আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই যে নেতৃত্ব, এই বহিঃপ্রকাশটা ঘটতে শুরু করলো কবে? শুরুটা মূলত বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে ওখানে যেটা হতো, বিশেষ করে যারা হলে থাকার প্রয়োজন হতো, তাদের কোনো না কোনো পলিটিক্যাল উইংয়ের আন্ডারে না থাকলে সিট পাওয়া যেত না। আমার ক্ষেত্রে সেটা না, বাসার থেকেই লেখাপড়া করার সুযোগ হয়েছিল। তারপরেও হয় না যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ইয়েতে মোটামুটি সবাই যে কোনো নানাভাবে ওই মিছিল মিটিং করতে করতে জড়িয়ে যায়। খুব বেশি যে করছি তা না, ওইখান থেকে শুরু। বাট পারিবারিক বাধা ছিল যে লেখাপড়া শেষ না করে রাজনীতিতে বেশি সময় দেওয়া যাবে না। সেইটা বজায় রাখতে যে খুব বেশি আমি রাজনীতিতে সম্পৃক্ত হই নাই বা হইতে পারি নাই বিশ্ববিদ্যালয় জীবনে। লেখাপড়া শেষ করার পরে যেটা হলো, যখনই ব্যবসায়িক জীবনে ঢুকলাম, সেলফ মেড, লেখাপড়া শেষ করার সাথে সাথেই আমার ব্যবসা শুরু। সেইটা ছিল হলো আপনার ট্রিন্স ম্যানুফ্যাকচারিং বা অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারিং, গার্মেন্টসের অ্যাক্সেসরিজ। তো ওইখানে যে ওই যে আগের যে রাজনীতি করার যে ইচ্ছা, সেটা আবার এখানে কনভার্ট হয়ে গেল। এখানে একটা অ্যাসোসিয়েশন ছিল, যে তখন হলো যে ছিল আপনার বাংলাদেশ করুগেটেড কার্টুন ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। ওইটা আমি আবার ভাইস প্রেসিডেন্ট হইলাম অল্প কিছুদিনের মধ্যে। তারপরে আমি আসলাম হলো যে গার্মেন্টসে, হুইচ ইজ ইন 1997। তো ওইটা রয়ে গেছে। এর মধ্যে জনাব আনিসুর রহমান সিনহা, আনিসুল হক, আনোয়ার আলম চৌধুরী পারভেজ, এদের সান্নিধ্যে আসলাম এভাবে। যখন ওনারা নির্বাচনে দাঁড়ালেন, বিশেষ করে আনিস ভাই তখন ভোট চাইতে আসলেন, তখন আবার এই দলে ভিড়ে গেলাম। আর সাইড বাই সাইড জাতীয় রাজনীতিতে বিএনপির সাথে আমার একটা সম্পৃক্ততা আগেও ছিল। এইটা আবার বেশি আপনার বিস্তার লাভ করলো 1/11-এর সময়। তো 1/11-এর সময় যখন আমাদের দলের নেতাকর্মীদের উপরে এক ধরনের নিপীড়ন নির্যাতন হচ্ছিল, তখন আমার চুয়াডাঙ্গার কিছু নেতাকর্মী এখানে এসে শেল্টার নিলেন। তো তাদের সাথে ইন্টারাকশান হইতে হইতে তাদের ডিমান্ড বা আমারও একটা ইচ্ছা, আমার ছোট জেলা, অবহেলিত জেলা, এটা করতে করতেই তখন আরও বৃহৎ পরিসরে রাজনীতিতে জড়িয়ে যাওয়া। নতুন প্রজন্মের দেখা যাচ্ছে যে আরএনজি খাতে খুব একটা আগ্রহী না। ইভেন আপনাদের যারা পথিকৃৎ বা এই সেক্টরে যারা সেকেন্ড জেনারেশনে এসেছে, যারা এসেছে অলরেডি, তারাও মনে করছে যে না, সরে যেতে পারলে মনে হয় ভালো হতো। তো এই যে একটা পরিস্থিতি, এটা কি আগামী 10 বছরে কোনো বড় ধরনের ক্রাইসিস তৈরি করতে পারে কিনা? এই ধরনের যদি মাইন্ডসেটিং থাকে আর সিচুয়েশন যদি আমাদের সম্পর্কে, আমাদের পারসেপশন আমাদেরকে নিয়ে যেটা আপনাদের আছে, সুশীল সমাজের আছে, সরকারের কিছু ব্যুরোক্রেটের আছে, যদি থাকে, তাহলে এটা সিচুয়েশন আস্তে আস্তে খারাপের দিকে যাবে। এই জন্য যাবে, আমরা যারা ফার্স্ট জেনারেশন অথবা শেষের দিকে, ফার্স্ট জেনারেশন শেষের দিকে, আমাদের লেখাপড়া শেষ করার পরে আমাদের কোনো অপশন ছিল না। হয় চাকরি করতে হবে, নাহলে ব্যবসা করতে হবে, নাহলে ম্যানুফ্যাকচার হতে হবে, ওই জায়গাটায় সাকসেসফুল হতে হবে। আমাদের যে নেক্সট জেনারেশন আছে, তার অপশন আছে। কারণ তার অপশনটা হচ্ছে এই ইতিমধ্যে তার একটা ভালো ফাউন্ডেশন আছে ইন টার্মস অফ স্ট্রং ফাইন্যান্স। সো যে ব্যবসা করে আপনাকে নিগৃহীত হইতে হবে, যে ব্যবসা করে আপনার মার্জিন খুব স্লিম থাকবে,
যে ব্যবসা করলে আপনি সম্মান পাবেন না, আবার প্রফিটও করতে একটা তো হইতে হবে, ঠিক আছে না? তো কোনোটাই থাকবে না, তখন সেই ব্যবসা কেন করবে? এই নতুন প্রজন্মকে আমরা মোটিভেট করার চেষ্টা করছি যে এই ব্যবসায় তো শুধু থাকবেই, নট অনলি দিস, তারা যেন বিজনেসটাকে ডাইভার্সিফাই করার চেষ্টা করে। এটার পিছনে আমরা কি লজিক দিচ্ছি? এই জন্য এই লজিকটা দিচ্ছি যে আমি যদি খুব চ্যালেঞ্জিং কোনো কিছুতে যাই, সেই জায়গায় যদি আমি ফেল করতাম, তাহলে আমাকে ঘরে চলে যেতে হইতো, আমাকে চাকরি বাকরি করতে হইতো। কিন্তু আমার যারা নেক্সট জেনারেশন, আমার সন্তানরা, তারা যদি নতুন কিছু করার চেষ্টা করে, ওই জায়গায় যে যদি ফেল করে, তার কিন্তু এই এক্সিস্টিংটা আছে বা থাকলো। তো সুতরাং তাদেরকে আমরা এটাও মোটিভেট করতেছি যে ভাই, সবাই মিলে গার্মেন্টস ব্যবসা করার দরকার নেই, নতুন কিছু করেন, আমার এক্সপোর্ট বাস্কেটটা ডাইভার্স হইতে হবে, এক্সপোর্ট না করি, লোকালটাও যদি করি, সেখানেও যেন ভিন্ন কিছু করি, নতুন কিছু। পোশাক খাতা তো আর কয় বছর বাংলাদেশে টিকবে বলে আপনি মনে করেন? টিকবে তো অনেক বছর, আরও 20 বছর 25 বছর টিকবে, বাট এই স্কেলে না। আপনাকে ডে বাই ডে আমাদেরকে ভ্যালু এডিশন, রিটেনশন বাড়াইতে হবে। এই যে আমরা একেবারে লো এন্ড, লোয়ার মিড এন্ড, এইটা করা যাবে না। পোশাক খাতে শুরুর দিককার সময় বিশেষ করে একটা সময় এই যে ভারত এবং শ্রীলঙ্কার একটা লেয়ারে, মধ্যম পর্যায়ে বা একটু আপার লেয়ারে, এক ধরনের ভারত শ্রীলঙ্কার বেশ কিছু কর্মী নির্ভরতা আমাদের ছিল পোশাক খাতের। বর্তমান চিত্রটা কি? আর এটার সঙ্গে সম্পূরক বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা কি আসলে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করতে পারছে কিনা আপনাদের সেক্টরের জন্য? এটা দিন দিন কমছে, তাদের উপর নির্ভরশীলতা। মানে এই যে বিদেশি কর্মকর্তা যারা, কর্মকর্তা, এটা আপনি দেখবেন যে বাংলাদেশে যে বিদেশি কোম্পানিগুলোর যে আমরা যেটা বলি কান্ট্রি ম্যানেজার বা কান্ট্রি লিডার বা কান্ট্রি ডিরেক্টর, যাই বলেন কেন, এক সময় সব বিদেশি। এখন কিন্তু আমাদের লোকাল যারা ছেলে আছে, মেয়ে আছে, তারা কিন্তু এটা লিড করছে। আমাদের ম্যানেজমেন্টেও কিন্তু ওরা এসেছিল মূলত হলো এক ধরনের ট্রান্সফরমেশনের সময়। আমরা যে ট্র্যাডিশনাল ওয়েতে প্রোডাকশন ম্যানেজমেন্ট করতাম, পরে যখন আমরা ইঞ্জিনিয়ারিং হলো ওই যে টেকনোলজিগুলো ইউজ করা শুরু করলাম, যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বলি, ওরা শুরুতে এসছে। এখন কিন্তু আমাদের প্রচুর নিজেরই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। তো কেউ কেউ মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে শ্রীলঙ্কান, ইন্ডিয়ান রাখেন, বাট কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ইতিমধ্যে আমাদের এটা যারা বেরিয়ে এসছে। আর লেখাপড়ার কথা বললেন, একটা সময় তো ছিল আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বের হতো না, বা আমাদের যে এই ফ্যাশন টেকনোলজি নিয়ে কোনো লেখাপড়া হতো না। এখন কিন্তু হচ্ছে। এখন ধরেন এমনি ধরেন বুয়েট, কুয়েট, চুয়েট বাদ দিয়েও শাহজালাল, আহসানুল্লাহ সহ প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বের হচ্ছে। ফ্যাশন টেকনোলজি নিয়ে আমাদের ইউনিভার্সিটি আছে, এর বাইরেও আরও ইউনিভার্সিটি এখান থেকে বের হচ্ছে। এর বাইরেও যে ট্র্যাডিশনাল লেখাপড়া, সেটা তো আছেই, সেটাও থাকতে হবে। ওইখান থেকে লেখাপড়া করে এসেও কেউ কেউ ভালো করছে, বাট তাদেরকে স্ট্রাগল বেশি করতে হচ্ছে। আর যিনি এই লাইনেই লেখাপড়া করে এই সেক্টরে আসবেন, তার জন্য বিষয়টা তুলনামূলক সহজ হচ্ছে। আপনি প্রযুক্তির কথা বলছিলেন। আমরা তো জানি যে কারখানায় রোবোটিক্স এসেছে, অটোমেশন এসেছে। এর ফলে শ্রমিক, বিশেষ করে নারী শ্রমিকদের কর্মসংস্থানের উপরে কি ধরনের প্রভাব পড়ছে? সোয়েটারের ক্ষেত্রে এটা হয়েছে। যেমন আগে হলো আপনার এটা ম্যানুয়ালি হইতো, এখন এটা হলো সবই হলো আপনার জ্যাকার্ড মেশিন যেটা বলে, সেটা হলো কম্পিউটার কন্ট্রোল, পিএলসি কন্ট্রোল, এবং একজন মানুষ অ্যাটলিস্ট 3টা মেশিন পরিচালনা করতে পারে। ধরেন চায়নাতে বা অন্য দেশে 4-5টা করে, সেই জায়গায় একটা ইম্প্যাক্ট এসছে, বাট অ্যাট দ্য সেম টাইম কমফোর্টও এসছে। কারণ আগে যে একেবারে ম্যানুয়াল হাতে টেনে সোয়েটার যে বুনন করতে হলো, এটা একটা অমানসিক পরিশ্রম ছিল। তো সেই জায়গাটায় এখন এইসব মেশিন হলো আপনার এসি রুমে রাখতে হয়। তো এসি রুমে থাকা মানে ওই যিনি কাজ করবেন উনিও ওই কমফোর্ট লেভেলে কাজ করতে পারবেন, এই জায়গাটা এসছে। আবার আপনি যদি উল্টোভাবে দেখি যে আমাদের যে পেমেন্টের স্কেল, সেইটা যেহেতু আমি বলবো, আপনি দ্বিমত পোষণ করতে পারেন, যেহেতু দিন দিন একটা ভালো পর্যায়ে যাচ্ছে, সেখানে এখন পুরুষরা বেশি আগ্রহী হচ্ছে এখানে কাজ করার ক্ষেত্রে। মেয়েরা তো আছে, ইন টার্মস অফ পার্সেন্টেজ হয়তো মেয়েদের কমে যাচ্ছে, কিন্তু এটা আমরা অন্যভাবে দেখতে পারি। সেটাই বাস্তবতা যে ছেলেরা বেশি আসছে। তারা মনে করছে যে না, এখানে কাজ করেও সংসার চালানো সম্ভব, সার্ভাইভ করা সম্ভব। তো সেটাও হচ্ছে। তো দুই এন্ডেই কাজ হচ্ছে। আর টেকনোলজি, দেখেন টেকনোলজি ব্যবহার করতে হবে, অ্যাট দ্য সেম টাইম মানুষও লাগবে। আপনার ধরেন এইটা পৃথিবীর এই আমাদের যে শিল্প বিপ্লব বলেন, আমাদের যে এই পোশাক শিল্প নিয়ে পৃথিবীর উন্নত দেশ থেকে যে এখন বাংলাদেশে এসছে, সব জায়গায় এরকম হয়েছে। গ্রিন ফ্যাক্টরির কথা শুনি, এখন বিশ্বের সবুজ কারখানার শীর্ষে আছে বাংলাদেশ। এই যে গ্রিন ফ্যাক্টরিগুলো, এগুলো কি ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদে লাভজনক বা টেকসই করতে পারছে কিনা? প্রথমে যেটা একটা আমাদের অ্যাপ্রিহেনশন ছিল যে
আমি গ্রিন ফ্যাক্টরি করলে আমি বেশি মূল্য পাবো, হুম, হুম, বাট 2-10টা হয়ে যাওয়ার পরে আমরা যখন বুঝলাম যে এটা আমরা পাবো না, তারপরেও কিন্তু এটা বন্ধ হলো না। কারণ হচ্ছে একটা জায়গায় আপনি অগ্রাধিকার পাচ্ছেন, তখন 5টা ফ্যাক্টরি আছে, অর্ডার আছে 500 পিস, তার মধ্যে 2টো হলো গ্রিন, বা আর ওই গ্রিনটাকেই কাজ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে, সেটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ। হ্যাঁ, যদি গ্রিন ফ্যাক্টরির ক্ষেত্রে ব্যবসায় আপনার মূল্যটা বেশি পেতাম আরও ভালো হতো। একটা জিনিস গভর্নমেন্ট দেয়, যেটা লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি, তার কিন্তু উৎসে কর কিছুটা কম, ইন জেনারেল 1%, ওটা হলো 0.83। এটা আমাদের বাজেটের প্রস্তাবনা আছে যে আমরা যারা রিনিউয়েবল এনার্জি ইউজ করবে, শুধু গ্রিন হইলেই হবে না, রিনিউয়েবল যার টোটাল হলো বিদ্যুতের যে অ্যালোকেশন, তার একটা সার্টেন হলো পরিমাণ যদি রিনিউয়েবল করে, তাকেও যেন হলো আপনার এই সাবসিডি বলবো না, এইটার হলো একটা এক্সাম্পশন দেওয়া হয়, যেটা ইতিমধ্যে গ্রিনের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। সো মূল্য বেশি না দিলেও অন্য দিক দিয়ে অ্যাডভান্টেজ আছে। আবার এখানে কিন্তু আমাদেরকে ইনভেস্টমেন্টেরও একটা সীমারেখা আছে। অনেকে ধরেন এই গ্রিনের নামে প্রচুর ইনভেস্টমেন্ট করছেন বা করবেন। আমার কথা হচ্ছে যেটা রিয়েল ইনিশিয়েটিভ নিতে হবে, যেটাতে আসলেও পরিবেশ বান্ধব ইন্ডাস্ট্রি হবে। এইখানে ধরেন অনেক মানে অহেতুক খরচ বৃদ্ধি করার করে ওই ফ্যাক্টরিকে তাকে শুরুতেই হলো আপনার দুর্বল করার কোনো কারণ নেই। এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে কথা হচ্ছে। এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পেছাবে এমনটাও জানতে পারছি। এলডিসি গ্র্যাজুয়েশন পেছালো, কিন্তু একটা সময় তো উত্তরণ ঘটবে। সেই নতুন যে সময়সীমা পাবো, সেই সময়সীমার মধ্যে আমাদের বিজনেস কমিউনিটিকে আসলে প্রস্তুত হতে পারবে? এটা খালি বিজনেস কমিউনিটির ইস্যু না, এটা মূলত গভর্নমেন্টের ইস্যু। যেমন এই যে সময়টা আমরা চাচ্ছি বাড়তি 3 বছর, এই সময়টা মূলত কাজে লাগাইতে হবে বাইল্যাটারাল নেগোসিয়েশন, এফটিএ, পিটিএ, ইপিএ, যেটা ইতিমধ্যেই জাপানের সাথে হয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইউরোপিয়ান ইউনিয়নের সাথে করা। ইউকের সাথে আমাদের ডিসিটিএস নামে একটা ট্রেড স্কিম আছে, খুব ভালো। সো এখন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুইটা। একটা হচ্ছে একটা সিঙ্গেল দেশ না, হ্যাঁ, 27 বা 29টা দেশের ওটা অ্যাপ্রুভ হইতে হবে। আর অন দ্য আদার হ্যান্ড একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড আছে আমাদের সেক্টরে, তো এই থ্রেশহোল্ড নিয়ে নেগোশিয়েট করতে হবে। তো এই নেগোসিয়েশন আপনি শুরু হয়েছে কেবল, এটা যদি প্রপারলি খুব সিরিয়াসলি কাজ করে, তাও শেষ হইতে 2 বছর লাগবে, যেটা অন্যদের আরও বেশি সময় লাগছে। তো আমাদের অন্য যেসব দেশ আছে ওই সব দেশের সাথেও কিন্তু আমাদের এফটি, কোরিয়ার সাথে করতে হবে, জাপানের সাথে হয়ে গেছে একটু আগে বললাম, যাদের ওখানে আমরা আরও এক্সপোর্ট করতে চাই করতে হবে। এই সময় একটা। আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। দেখেন, আপনার কাছে টাকা আছে পকেটে, আপনার বিলিয়নস অফ ডলার আছে, আপনি চাইলেই কি কালকে সকালবেলা ঢাকা চিটাগাং রোডটাকে এক্সপ্রেসে করতে পারবেন না, আপনার সময় লাগবে। কিন্তু আবার টাকা তো আমাদের এই চ্যালেঞ্জটা আছেই। আপনার যে জ্বালানি সমস্যা আছে, আপনি এক্সপ্লোর করলে পাবেন কি পাবেন না আপনি জানেন না। সেক্ষেত্রে যদি আমাদের আমদানি নির্ভর জ্বালানির উপর নির্ভর করতে হয়, তাহলে আমাদের রিগ্যাস্টিফিকেশন, যেটা আমরা এফএসআরইউ বলি, 2টা আছে, বাকি আরও একাধিক লাগবে। একটা অর্ডার দিলে মিনিমাম 2 থেকে 3 বছর সময় লাগে। এটাও আপনি চাইলে এটা কিনে আনতে পারবেন না। সো আপনার অন্য যেসব পলিসি মেকিং আছে, সেই পলিসি মেকিংগুলো নিয়েও কাজ করতে হবে। তো এইবার যতটা এটা নিয়ে ডিসকাশন হয়েছে, সবাই কমিটেড। এইবার আর কোনো রাগ ঢাকের কিছু নাই যে আমরা কিন্তু আবার রিট্রিট করতে পারবো না, যে আরও সময় চাই। হ্যাঁ, সো আমাদের যেটা হলো প্রস্তুতি যথেষ্ট নাই, এটা তো প্রমাণিত। তো এই সময়টা কাজে লাগাতে হবে এই ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে, আর হলো এই বাইল্যাটারাল নেগোসিয়েশন, যেটা হলো আমরা ট্রেড প্রিফারেন্স পাবো, এগুলো নিয়ে। সো এইবার আর হলো পরে আর বলার কোনো সুযোগ নাই যে আবার পিছাইতে হবে। শেষ আপনার কাছে একটু জানতে চাইবো যে নতুন সরকারের ক্ষমতায় এসেছে, দায়িত্ব নিয়েছেন, এই সেক্টর বা ওভারঅল ইকোনমি নিয়ে আমাদের এখন একটা বৈশ্বিক প্রেক্ষাপটও আছে। আপনার মনে হয় যে সরকারের প্রায়োরিটি কোন জায়গাটায় দেওয়া উচিত, এটা একটু একটা বার্তা দেন। আর তার আগে আমি একটু ছোট করে জানতে চাইবো, অসুস্থ প্রতিযোগিতা একটা আপনাদের সেক্টরের ভঙ্গুরতার একটা বড় কারণ, মানে প্রাইস কমানোর যে বিষয়টা, সেই পরিস্থিতিটা আসলে এখন কেমন? আর সর্বশেষ যে আপনার বার্তাটা কি, আপনি কি চান যে সরকার কোন দিকে প্রায়োরিটি দেয়? যে আমাদের যে অসুস্থ প্রতিযোগিতা, দেখেন এগেন ইকোনমিক্সের বেসিক জিনিস ডিমান্ড সাপ্লাই। আপনার সাপ্লাই যদি বেশি হয় ডিমান্ডের তুলনায়, তখন তো বায়াররা এই সম্বন্ধে এক্সপ্লোর করবেই। আমরা যে যার মতো ইন্ডাস্ট্রি করছি, কোনো বিজনেস প্ল্যান ছিল না, আমার মার্কেটিং স্ট্রেংথ আছে কি না আমি জানি না, আপনি করছেন আপনার দেখা দেখি আমি করছি। সো এটা নাথিং রং, একটা কিছু করতে হবে, সবাই তার চাকরি করলে চলবে না। সো এই প্রতিযোগিতা থাকলেও এর মধ্যে থেকেও কিন্তু কেউ কেউ ভালো করছে। এর কারণ হচ্ছে
তাদের আনপ্ল্যান্ড এক্সপানশন নাই, হুম, তাদের এক্সপানশনটা স্লো অ্যান্ড স্টেডি। হুম, যে না ঠিক আছে, আমি এমন কোনো এক্সপানশন করব না হুম, যাতে করে আমার ফিট করার যে আমার অর্ডার লাগবে সেটার করার কোনো মেকানিজম বা আমার মার্কেটিং প্ল্যান নাই। হুম, হুম, তো এইটা বেস্ট হইতো যদি আমরা ফ্লোর প্রাইস ঠিক করতে পারতাম। হুম, হুম। তো ওই জায়গাটাও চ্যালেঞ্জ আছে, ওটা নিয়ে আমরা কাজ করছি। আপনার কি মনে হয় যে অলরেডি অনেক বেশি বিনিয়োগ হয়ে গেছে পোশাক খাতে? বেশি বিনিয়োগ অলরেডি মানে হয়ে গেছে। বেসিকে হয়তো বা হয়েছে। হ্যাঁ, না বেশি বিনিয়োগ হয়ে গেছে এইভাবে জেনারেলাইজ করা যাবে না। হুম, হুম, যেটা হয়ে গেছে মার্কেটিং যে স্ট্রেংথ হুম, বা ফরওয়ার্ড লিঙ্কের যে পরিমাণ হওয়ার কথা ছিল সেই পরিমাণে এটা ব্যালেন্স করছে না। হুম, আর মার্কেটিং কিন্তু একটা বড় স্ট্রেংথ, কিন্তু না, আমাদের প্রশাসন মূলত স্ট্রেংথ হচ্ছে আপনার পার্সোনাল কানেকশন টু বায়ার, মার্কেটিং স্ট্রেংথ, আর হচ্ছে আপনার প্রোডাকশনের ইফিসিয়েন্সি। হুম, এই দুইটা যে ম্যাচ করতে পারবে না সেই হলো আপনার কলাপস করবে। এখন এইভাবে বলা যাবে না যে বেশি হয়ে গেছে, আমরা আরও ইনভেস্টমেন্ট চাই, আরও ইন্ডাস্ট্রি আসুক, বাট সেটা যেন একদম টেকসই হয়। জি, তো এখন যারা আসতেছে হিসাব করে আসতেছে, হিসাব করে আসবে, নাহলে টিকবে না। সরকারের কাছে, নতুন সরকারের কাছে প্রধান বার্তা আমাদের জ্বালানি সমস্যার সমাধান করতে হবে। আজকে মধ্যপ্রাচ্যে যে ক্রাইসিস শুরু হয়েছে এটা যদি নাও হইতো তাও কিন্তু আমরা সমস্যায় ছিলাম, জি, বিশেষ করে গ্যাস সিচুয়েশান, এটা হলো একটা। আরটা হচ্ছে যে আমাদের লেন্ডিং রেটটা যেন কমে আসে, সেটার জন্য আপনাকে লো কস্ট ফান্ড দিতে হবে। জি, এখন এটা চাইলেই ব্যাঙ্কগুলো ইন্টারেস্ট রেট কমাইতে পারবে না, কারণ তার বরোয়িং কস্ট যেটা আছে সেটার উপরে তো তার মার্জিনের পরে লেন্ডিং। হুম, তো সেই ক্ষেত্রে লো কস্ট ফান্ড দিতে হবে যেন লং টার্ম ইনভেস্টমেন্ট হয়, সেটা সরকারকেই দিতে হবে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে রিফাইন্যান্স হবে। জি। ব্যাঙ্কগুলো তো লস করে ব্যবসা করবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ বনিমার থেকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। পাঠক, দর্শক, আমরা কথা বলছিলাম তৈরি পোশাক শিল্প নিয়ে। আগামীতে নতুন কোনো খাত নিয়ে আলোচনায় ফিরবো। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।